অনেক ক্ষেত্রে যেটা হয় যে ক্রেডিট কালেকশনে জি মানুষ স্ট্রাগল করে, হ্যাঁ, যেমন সেলস আমি করে ফেলছি কিন্তু কালেকশন করতে পারতেছি না। জি। অনেক ক্ষেত্রে হয়তো বা ক্রেডিট কালেকশনের টিম আলাদা থাকতে পারে, আবার Right. অনেক ক্ষেত্রে সেম টিমই জি। হচ্ছে দুইটা কাজ করে। তো সেলসটা করা অনেকটা ইজিয়ার হয়ে যায় যেহেতু ব্র্যান্ডিং মার্কেটিং এর সাপোর্ট থাকে, উনি জি। একটা রিলেশন বিল্ড আপ জি। করে ফেলে। জি কিন্তু কালেকশনটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক জি। ক্ষেত্রে। তো কিভাবে, এবং এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি যে সেলসে মানুষ যখন মুভ করে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে, মানুষটা মুভ করছে কিন্তু ক্রেডিটটা কিন্তু পড়ে আছে জি। ওই ভেন্ডরের কাছে। তো কিছু ক্রেডিট থাকবে আমার নিজের, কিছু হচ্ছে অন্য কারো, তো ওইটাও কিন্তু আমার টেরিটরিতে আমার দায়িত্বে চলে আসছে। জি। তো এই জিনিসটা মানে ক্রেডিট কালেকশনের মেকানিজমটা কি, টেকনিকগুলা কেমন? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে মানে আমি অন এয়ারে ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করেন। ক্রেডিট রিয়েলাইজেশন, ক্রেডিট ম্যানেজমেন্ট বা ক্রেডিট ডিসিপ্লিন, এটা পার্ট অফ আওয়ার লাইফ, আমার মানে সেলসম্যানদের লাইফ। মাগার যখন আমরা মার্কেটিং এ পড়াশোনা করি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে, ওখানে ক্রেডিট ম্যানেজমেন্টের কোনো চ্যাপ্টারই নাই। জি। কোনো ভার্সিটির বা কোনো কলেজের কোনো মানে শিক্ষা কারিকুলামে মার্কেটিং নিয়ে অনেক কথা আছে, প্রোডাক্ট নিয়ে কথা আছে, প্রমোশন নিয়ে কথা আছে, ফিলিপ কটলার মোটা বই লিখে ফেলেছে, কিন্তু ওখানে ক্রেডিট নিয়ে কোনো কথা নেই। কেন জানেন? কারণ ক্রেডিটটা সেলসের পার্টই না। আপনি একটু আগে বলছিলেন যে দেখা গেছে সেল হয়ে গেছে কিন্তু কালেকশন হয়নি, এই কথাটা আমরা বলি, এভাবেই বলি, এটা ভুল। কেন ভুল? কারণ বিক্রয় ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হয় নাই যতক্ষণ পর্যন্ত বিক্রয়কৃত পণ্যের টাকা পকেটে আসে। পকেটে না আসছে, মানে পকেট মানে বিক্রেতার পকেটে না আসছে। Exactly. গট দ্য মেসেজ? রাইট। সো আমরা করি কি জানেন, মাল ঢুকাই দাও, প্রোডাক্ট আগে পাঠাই দাও, পরে টাকা তুলে নেওয়া যাবে। এই করে আমরা হিসাবটা দুই ভাবে রাখি, একটা রাখি যে কত টাকার মাল মার্কেটে ঢুকাইলাম আর কত টাকা এখন মার্কেটে বাকি পড়ে আছে। কিন্তু আসল সেল হচ্ছে কোনটা জানেন? যেটুকু টাকা কালেকশন হচ্ছে সেটাই। এর বেশিটাকে সেলসের ভাষাতেও বলা উচিত না, মার্কেটিং এর ভাষাতে বলা উচিত না, ফাইন্যান্স এটা মানবেই না। ফাইন্যান্সের ভাষায় সেলস ওইটাই যেটা নগদ টাকায় হয়েছে। এখন কিন্তু আমি এত কাউন্টার দিল, এটাই বাস্তবতা যে এই আদায় নিয়েই, বাকি আদায় নিয়েই জীবন পার হয়ে যায়। এবং দুঃখজনক কিছু ঘটনা আছে যেটা আপনার প্রশ্নের মধ্যে ইন্ডিকেশন আছে। একজন সেলসম্যান আরেকটা ভালো কোম্পানিতে ভালো পদে ভালো বেতনে চাকরি জুটিয়ে ফেলেছে, এই কোম্পানিতে যখন রিজাইন করছে, পদত্যাগ করছে, তখন এই কোম্পানি তাকে ছাড়ছে না, ক্লিয়ারেন্স দিচ্ছে না, বলছে যে হ্যাঁ তুমি চলে যেতে তো তুমি ছেড়ে দেবো, তোমাকে যাওয়ার আগে পুরো টাকাটা তুলে মার্কেটে যে তোমার আমলে যে বাকি দেওয়া হয়েছে এটা তুলে জিরো করে নীল করে তোমাকে যেতে হবে। ওকে ভাই বাকিটা তো সে নিজের জন্য দেয়নি, নিজের ঠেকাতেও দেয়নি, নিজের আত্মীয়কেও দেয়নি, দিছে কি কোম্পানির বিক্রি বাড়ানোর স্বার্থে। রাইট। এবং তার ম্যানেজমেন্টে তাকে প্রেশার দে বাকি পরে টাকা তোলা যাবে। এখন কারণ তুমি ওকে ছাড়বা না, আমার মালিকও ঠিক আছে, ছেড়ে দিলাম, এই টাকা উঠাবো কি করে? আমি এমন অনেকগুলো ঘটনা জানি, সেলসম্যান ভালো চাকরি চাপ পাওয়ার পরেও শুধুমাত্র মালিকের এই শর্তের কারণে বা ম্যানেজমেন্টের এই শর্তের কারণে যথাসময়ে সে টাকা তুলেও দিতে পারে নাই, চাকরি ছাড়তেও পারে নাই, যতদিন এটা কোর্স করছে ততদিন তার ওই চাকরি শেষ। এই কারণে আমি বলবো সেলসের পেশায় বাকি জিনিসটাকে আপনি ভুলে যান, এবং শুনে অবাক হবেন, বাকি দিলে যা বিক্রি হয় নগদে তার চাইতে বেশি বিক্রি করা সম্ভব। কিভাবে? একটু ধৈর্য ধরতে হবে। আরো সহজে বোঝায়, আমরা যারা সেলসের লোক, আমরা চ্যানেল ম্যানেজ করি, আমরা আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন রিটেলে পৌঁছে দিই বা বিভিন্ন মানে আউটলেটে পৌঁছে দিই, রাইট? আমি একটা কোম্পানির সেলসম্যান, আমি আমার এই প্রোডাক্টটাকে ওই দোকানদারকে বাকিতে দিলাম, দিয়ে বললাম যে ভাই তুমি এই পণ্যটা রাখো, বিক্রি করে আমাকে টাকা দিও। আরেকটা কোম্পানির সেলসম্যান সে যেভাবে হোক কাস্টমারকে ওই দোকানদারকে কনভিন্স করলো যে আমার পণ্যটা স্যার আমার কোম্পানির পলিসিতে নেই, আমি বাকি দিতে পারবো না, আপনি অল্প রাখেন কিন্তু নগদ টাকায় রাখেন। দোকানদার নগদ টাকায় রাখলো। যখন কাস্টমার এসে পণ্যটা চাইবে, ও কোন দোকানদার কোনটা আগিয়ে দেবে জানেন? যেটা নগদে কিনছে, যেটা নগদে কিনছে। টাকা তো তখন ইনভেস্ট ওইটার হয়ে দিকে আছে। তাকালে তার মনে হবে আমার টাকা আমার টাকা আমার টাকা, আর এটার দিকে তাকালে মনে হবে কোম্পানির টাকা কোম্পানির টাকা কোম্পানির টাকা। এই কারণে যদিও অনেক সেলসম্যান আমার কথায় দ্বিমত পোষণ করবে, কিন্তু আমি আমার 23 বছরের পেশাগত অভিজ্ঞতাকে কসম কেটে বলছি, বাকি বিক্রি বন্ধ করে নগদ টাকায় বিক্রি করতে পারলে আপাতত হোঁচট খেলেও লং রানে বিক্রি বাড়বে বাড়বে বাড়বে। আর তুমি বিক্রি করে টাকা যদি আনতে নাই পারো তাহলে তো বিক্রি হয় নাই। আর তোমার চাকরিটা কি? বিক্রি করে টাকা আনা। তুমি টাকা আনতে পারো না, কিসের সেলসম্যান? সেলসম্যানকে তো প্রেশারটা নিতে হবে রে ভাই। এখন আপনি আর্মিতে ঢুকেছেন, আপনাকে ফ্রন্টলাইন সৈনিক করা হয়েছে, আপনি বলতেন স্যার আমার গুলি ছুটতে ভয় লাগে, তাহলে ভাই আপনি ওই চাকরি করতে ঢুকছেন কেন? ওটা তো হবে না। ওইখানে গেলে আপনাকে ওইটা মানে গুলি ছোড়ার মতো মানসিক দৃঢ়তা আপনার লাগবেই। ঠিক তেমনি সেলসের চাকরি করতে হলে বিক্রয় করাই দায়িত্ব শেষ না, বিক্রয় করা হচ্ছে দায়িত্বের শুরু। বিক্রয় করে টাকা আনা পর্যন্ত তার দায়িত্বের শেষ। এবং আরেকটা মজার কথা বলি, বিক্রয়ের ক্ষেত্রে দুইটা গ্রামার যদি কেউ ফলো করে তাহলে সে বাকি দিলেও বিপদে পড়বে না। নাম্বার 1, কোন নতুন পার্টির সাথে কখনো
প্রথম লেনদেন বাকিতে করবেন না। ওকে। আমি কোম্পানির প্রতিনিধি, একটা আমার প্রোডাক্ট একটা দোকানে বিক্রি হবে, দোকানদার নতুন দোকান খুলেছে, তার সাথে আমার যত ভালো সম্পর্কে থাকুক বা ভালো সম্পর্ক তৈরি হোক, প্রথম চালান নগদে দিতে হবে, বাকি দেওয়া যাবে না। তার টাকা কম, পুঁজি কম, অল্প দেন। মনে করেন আমি সিমেন্ট কোম্পানির লোক, দোকানে 50 বস্তা সিমেন্ট দেওয়ার কথা, আমি দোকানদারকে বললাম ভাই 50 বস্তা সিমেন্ট নেবেন, নগদ টাকা নিতে হবে। দোকানদার ভাই আমার এত ক্যাপাসিটি নেই, তাহলে 20 বস্তা দেন। পরবর্তীতে আপনার সাথে তার সম্পর্ক তৈরি হলে আপনি 5000 বস্তা বাকি দিয়েন, আমি আপত্তি করছি না, কিন্তু শুরুতে যদি আপনি বাকি দেন অভ্যাস খারাপ হয়ে যাবে। এই জন্য বাকি ব্যবস্থাপনার প্রথম রুল হচ্ছে কোনো নতুন পার্টির সাথে লেনদেন প্রথম দিনে কোনো অবস্থাতেই বাকিতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। শুরু করতে হবে নগদ টাকায়, পরিমাণ অল্প হোক। তারপরে তাকে বলতে হবে যে ভাই তোমার সাথে আমার আগামী 3 মাস নগদ টাকায় লেনদেন হবে। লেনদেন হতে হতে তুমি যতটুকু ব্যবসা করবে আমার সাথে, এর ভিত্তিতে আমার ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে আগামীতে তোমাকে কত টাকার বাকি দেওয়া যায়। আমি কি বুঝাতে পারলাম? আরেকটু বলা যেতে পারে যে একটা ক্লু দিলাম, মানে সেলসম্যান বলতে পারে ওই দোকানদারকে বা তার পার্টিকে যে তোমাকে আমি একটা ক্লু দিতে পারি, তুমি এই নগদ 3 মাসের পিরিয়ডে যত বেশি টাকা সেল করবা, ভবিষ্যতে তোমাকে যখন ক্রেডিট লিমিট দেবো ওইটার ভিত্তিতে তত বেশি ক্রেডিট লিমিট পাবা। অর্থাৎ তুমি ভবিষ্যতে বেশি লিমিট পেতে চাও, তাহলে এখন নগদ টাকায় বিক্রি বাড়াও। দোকানদার চিন্তা করবে মাত্র 3 মাসেরই তো মামলা, এরপর তো ক্রেডিট পাবোই, দেই 3 মাস ঠেলা এখানে টাকা, এখানেই ব্যবসা করি। এই যে একবার নগদ টাকায় ব্যবসা করার অভ্যাস শুরু হয়ে গেল, হয়তো এমনও হতে পারে ভবিষ্যতে তাকে আর বাকি দেওয়ার প্রয়োজনই হবে না। ওকে। তাহলে এই খেলাটা শুরু করতে হবে কিন্তু সেলসম্যানের থেকে, দোকানদারের পক্ষ থেকে না। এখানে দুইটা বিষয় জি। আমি ছোট করে একটু বলি। Please. তা প্রথমত হচ্ছে যদি এই টেকনিকটা যারা দোকানদার ভেন্ডর তারা তো জানতেই পারে যে ঠিক আছে আমি প্রথমে হচ্ছে ক্রেডিট না নিয়ে আমি ক্যাশেই নেই প্রোডাক্ট, Right. তারপরে 3 মাস পরে আমি তো ক্রেডিটে পাচ্ছি, হ্যাঁ। তখন আমি টাকা আটকায় দেবো, এটা একটা প্রশ্ন। না না বস, ওই যে 3 মাস আমি বলছি, আপনি যেটা বলছেন এটা রিয়েলিটি ঘটে, কিন্তু আমি যখন নগদ একবার নেওয়ার অভ্যাস করে ফেলবো, তখন এক ধরনের তার সাথে একটা নগদের লেনদেনের মধ্যেই একটা হেভি অভ্যাস বলে একটা Habituated হয়ে যাবে। হ্যাবিচুয়েটেড হয়ে যায়। এবং তার টাকা ক্রেডিট যদি নেয়ও সে, ওই টাকা বেশি আটকায় না, একান্ত এক্সেপশনাল না হলে। মানে সে একটা দুর্ঘটনায় পড়ে তার দোকান পুড়ে গেছে, বা তার পরিবারের এমন একজন ক্যান্সার আক্রান্ত হয়েছে, তার চিকিৎসা বাবদ বা হার্ট অ্যাটাক হয়েছে, তার চিকিৎসা 5 লাখ টাকা চলে গেছে, Agree. এগুলো এক্সেপশনাল কেস। কিন্তু নর্মালি ক্ষেত্রে সবাই যে বাটপার, সবাই যে 2 নম্বরই করে এরকম তো না।